সেলিম উস্তাদ তখন বলতেছে যে এই গুলি তো করার কথা না, গুলি করলো কে? তখন তাকে ধরলাম, সে বললো যে আমার শালা রাইফেল 22 রাইফেল আপনার সিলেট থেকে আসছে, এই মোবাইল দুটো সে আমাকে দিয়েছে। তো আমি বললাম যে তাহলে তুমি কী করলা? স্যার আমি কিছু করি না। আমি বললাম যে তুমিও মারছো, তুমি না মারলে মেজর খালিদের দুটো মোবাইল তুমি কেন নিলা? সেলিংয়ের ভিতরে লুকিয়েছিলেন যখন মির্জা আজম ভিতরে ঢুকে লাশগুলো সরানো হয়, পুরো সময়টা কিন্তু ওনার সাথে কিন্তু আমাদের যোগাযোগ ছিল। কালো র্যাবের জিপ পাঠাবো, আপনি জিপের ভিতরে উঠে একটু নিচু হয়ে বসে থাকবেন, আপনি সামনে বসবেন না স্যার, নিচু হয়ে বসে থাকবে, আমরা থাকবো স্যার, যাতে চেক করলেও যাতে দেখতে না পাই। যারা 44 রাইফেলের যেমন ব্রিগেডার শামস, পরে ব্রিগেডার হলেন যে, যাকে নিয়ে অনেক কথা হয়, সে কিন্তু যায়নি। সে কিন্তু এবং তার অফিসার নিয়ে কিন্তু সুন্দরভাবে তারা সবাই সার্ভাইভ করে, এবং সে কিন্তু তার ব্যাটালিয়ানের একজন নায়ক সৌদের বাসায় যেয়ে কিন্তু দিব্যি 2 দিন কাটিয়েছেন। বাম দিকে ওনাদেরকে শুয়ে পড়তে বলে এবং শুয়ে থাকে, তখন কিন্তু পিছন দিক থেকে একটা গুলি আসছে। প্রথম গুলিটা হয় কিন্তু সকাল 10টা 28 মিনিটে। এসে অনেকে ওকে জড়ায় দিয়ে বলে যে স্যার খুব ভালো মানুষ, আমাদের সিলেট সেক্টরের G2, স্যারকে কেউ গুলি করবো না। বলে কেন জানি স্যার, ও আমাকে মারতেই দিল না, ও এমনভাবে জড়ায় ধরছে, মারতে গেলে ওকে মেরে ফেলতে হবে। পিকআপে করে সিপাহী রমজান আসার পর কি হলো? অ্যাম্বুলেন্স নিয়ে এসে তারপরে অফিস কর্নেল গুলজার এবং অনেকগুলো সবাই বসায়, স্যার আপনাদেরকে নিয়ে যাবো। তো ওনারা ভাবছে হয়তো নিয়ে যাবে, হাত উঁচু করে বসছে, মানে ব্রাশ ফায়ার করে মারছে একসাথে 5 থেকে 6 জন অফিসারকে ওখানে মারে। মানে ওই পিকআপের মধ্যে? না, পিকে না, এই ফাঁকা জায়গায় মারে। ও পিকআপ থেকে নেমে এই কাজটা করছে, এই রমজান। রমজান আপনি নেমে এই কিলিংটা সে করে। এছাড়া আপনার ওই ইন্টারগ্রেশন আমি আরও বের করলাম, সাইফুল নামে একটা ছেলেকে ধরলাম, 22 রাইফেলের, খুব ইয়াং সোলজার। আপনার ওই মেজর খালেদকে মেরে খালেদের 2টা মোবাইল সে নিয়ে নেয়। মেজর খালিদ ছিল G2 কর্ড জেনারেল শাকিলের। আচ্ছা। তো ওই মোবাইলগুলোর যেমন ট্র্যাক করলাম, ট্র্যাক করার পরে মানিকগঞ্জে ওর এক দুলাভাইকে কাছে ধরা পড়লো, যে তখন তাকে ধরলাম, সে বললো যে আমার শালা রাইফেল 22 রাইফেল আপনার সিলেট থেকে আসছে, এই মোবাইল দুটো সে আমাকে দিয়েছে। তো ওইটার রেফারেন্সে আমরা সাইফুলকে ধরলাম। বাট আনফর্চুনেটলি যেদিন সাইফুলকে ধরা হলো, তার আগের দিনই আমাকে র্যাব হেডকোয়ার্টার থেকে আপনার এডিসি কর্নেল রেজান জানালো যে তোমার আর ব্যাটালিয়ান কমান্ড করা লাগবে না, আমার জায়গায় লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিনকে পোস্টিং করছিল আগেই। এরা ফেব্রুয়ারির 12, 13, 14 এরকম তাকে পোস্টিং করছিল, 13, 14 হবে হয়তো। তো ওকে দিয়ে দাও তুমি ব্যাটালিয়ান, তুমি হেডকোয়ার্টারে চলে আসবে। আমাকে হেডকোয়ার্টারে OSD করলো আর কি, আমাকে যেহেতু ইন্টারভিউশন করতেছে আমাকে করতে দেবে না। আপনি ইন্টারভিউশন কতদিন করতে পেরেছিলেন এবং কতজনের করেছিলেন? প্রায় 391, 11 দিন করছি আমি। 11 দিন একটা না। এদের মধ্যে কি কারো কাছে বিদেশি এরা ছিল ইনভলভ এই ধরনের? আচ্ছা, বিদেশি ইনভলভমেন্টের এই বিষয়টা এদের কাছ থেকে আমি কোনো কিছু পাই নাই, এটা কোনো কিছু পাই নাই আমি। এটা সাসপেক্টেড ছিল। আচ্ছা, বলা হয় যে মেজর তানভীরকে নিয়ে যে তার লাশ পাওয়া যায়নি, তো এর বিষয়ে কি আমার কোনো পরিষ্কার ধারণা নাই। তানভীরের লাশ না পাওয়া না পরে আমার কোনো পরিষ্কার ধারণা নাই, কারণ এগুলো এতগুলো কিলিং হয়েছে ওখানে আপনার। তো আরেকটা ওখানে ইভেন্ট আপনার ছিল, যখন ইন্টারভিউশন আমি করতেছিলাম আপনার, ও সাইফুলের বিষয়টা আপনি ক্লিয়ার করে দিই। তো সাইফুলকে যখন আমি হলো, তখন কিন্তু আমাকে ঢোকা নিষেধ, র্যাবে ঢোকা, ব্যাটালিয়নে ঢোকাই নিষেধ করে দিল। আপনাকে? হ্যাঁ, পার্সন নন র্যাব করে বলা হলে কর্নেল জামান যেন, মানে আমার র্যাব টুর যে সিও, নতুন সিও যে টেক ওভার করলো কর্নেল সালাউদ্দিন, সে জানালো যে কর্নেল জামান যেন ব্যাটালিয়নে না ঢুকে, এটা বলা হয়েছে র্যাব হেডকোয়ার্টার থেকে। তো অফিসাররা এখন মেজর যে রাজন ফয়সাল বলো, ওরা ফোন করলো যে স্যার সাইফুলকে পাওয়া গেছে, আপনি যে বলছেন ট্র্যাক করতে, তো ওকে তো ধরছি, বের করে নিয়ে আসছে। তার বোনের হাজবেন্ড থেকে যে ফোন পাইলো, ফোন পায়, তো বলছে স্যার একে তো ইন্টারভিউ স্যার আপনাকে ছাড়া করা ঠিক হবে না, আপনাকে খুব জরুরি, কারণ এটা আপনি ভালো বুঝবেন। তার মানে তাহলে কী করা যায়? বলেছে স্যার আমরা একটা কালো র্যাবের জিপ পাঠাবো, আপনি জিপের ভিতরে উঠে একটু নিচু হয়ে বসে থাকবেন, আপনি সামনে বসবেন না স্যার, নিচু হয়ে বসে থাকবে, আমরা থাকবো স্যার, যাতে চেক করলেও যাতে দেখতে না পাই। তো রাত্রি প্রায় 11টার দিকে আমরা একটা ওই জিপ নিয়ে আসলো, ওটা নিয়ে তখন ক্যাপ্টেন মারুফ ছিল আপনার বিডিআরে, তখন বাইরে থেকে ওকে পোস্টিং করে ঢাকা নিয়ে আসছে ক্যাপ্টেন মারুফকে, ডিজি। তো মারুফের সাথে মারুফ আমার পরিচিত অফিসার, ও 38 এয়ার ডিফেন্স রেজিমেন্টের অফিসার, খুব ভালো একটা অফিসার, আমার সাথে চাকরি করছে। ও বলে যে স্যার আমি 3 তলায় একটা রুম খুলে রাখবো বিডিআর হেডকোয়ার্টারে, আপনি স্যার একটু গোপনে এসে ঢুকবেন, আমরা ওইখানে ইন্টারভিউশন করবো, যেহেতু আমাকে ঢুকতে দিচ্ছে না র্যাবে।
তো ওখানে নিয়ে যাই করার পর ও অনেক তথ্য দিল আমাদেরকে সাইফুল। কি দিয়েছেন? যেমন সে বললো যে আমরা যে আপনি শুনে থাকবেন যে জেনারেল শাকিররা যখন দরবারে গোলাগুলি শুরু হলো, এক পর্যায়ে সিওদেরকে, সেক্টর কমান্ডারদেরকে উনি বললেন তোমরা যার যার ব্যাটালিয়নে চলে যাও। অফিসার কিন্তু চলে গেছিলো অনেকে, একজন দুজন বাদে, যারা 44 রাইফেলের যেমন ব্রিগেডার শামস, পরে ব্রিগেডার হলেন যে, যাকে নিয়ে অনেক কথা হয়, সে কিন্তু যায়নি। সে কিন্তু এবং তার অফিসার নিয়ে কিন্তু সুন্দরভাবে তারা সবাই সার্ভাইভ করে, এবং সে কিন্তু তার ব্যাটালিয়নের একজন নায়ক সৌদের বাসায় যেয়ে কিন্তু দিব্যি 2 দিন কাটিয়েছেন। পরে আপনি প্রধানমন্ত্রীর প্রশংসা করা শুরু করলেন যে উনি সাধারণ ক্ষমতা ঘোষণা করছেন, এটা টনিকের মতো কাজ করছে, ইত্যাদি ইত্যাদি বললেন না। পরবর্তীতে তাকে এসএসএফে নেওয়া হলো, প্রমোশন দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো, উনি তো আর দেশে ফেরেন নাই। তো ওইখানে আপনার যে 4 জন, কাজল, মোহিত, সেলিম আর সাইফুল, এই 4 জন মিলে কিন্তু আপনার ওই দরবার হলের পিছনের দিকে যে স্টেজের 2 পাশের পিছনে কিন্তু ওনারা লুকিয়েছিলেন ক্ষণিকের জন্য। ডিজি কিন্তু লুকাতে চাচ্ছিলেন না। ডিজি কিন্তু নাকি বারবার বলছেন যে চলো আমরা ফেস করি ওদেরকে। উনি কিন্তু বারবার বলতেছিলেন যে দরবারে সবাই ফিরে আসো। কর্নেল আনিসকে দিয়ে কিন্তু উনি মাইকে বলেছেন তোমার দরবারে ফিরে আসো, কি ঘটছে, তোমরা কি চাও আমি শুনবো। তো এই অবস্থা কাদেরকে বলেছিলেন এটা? সৈনিকদেরকে না অফিসারদেরকে? সৈনিকদেরকে। আর সিওদেরকে তো বললেনই যে তোমরা যার যার ব্যাটালিয়নে চলে যাও, সৈনিকদেরকে বোঝাও। আচ্ছা আচ্ছা। আর উনি কিন্তু কর্নেল আনিস যে ওনার যে ডাইরেক্টর অপারেশন ছিল, তাকে বললেন যে আনিস তুমি মাইকে বলো সৈনিকরা যেন ব্যাক করে, এখানে আমরা দরবার আবার শুরু করবো। তো এর পরিপ্রেক্ষিতে হঠাৎ করে 4 জন ভিতরে ঢুকে ওরা উপরের দিকে গুলি করতে শুরু করে, স্ক্রিনের দিকে আপনার স্টেজের। তখন তারা একটু পিছনে সরে আসেন, একটু আড়ালে যান, 2 সাইডে, ডানে বামে 2 সাইডে। তো ওইখানে যখন গুলি করতে করতে এক পর্যায়ে এরা বলে আপনারা বের হয়ে আসেন। তখন জেনারেল শাকিল কিন্তু এক সাইডে বের হয়ে, আরেক সাইডে কর্নেল কায়সার, মেজর আপনার সালে, মেজর খালিদ, তারপরে একটা লেডি ডক্টর ছিলেন, ওনার নামটা আমার ঠিক মনে পড়তেছে না, আরেকজন মেজর রবিউল, বেশ কয়েকজন আপনার বাম দিক থেকে বের হয়েছেন। কিন্তু তাদের কাছে এরা আমি সাইফুলের কাছ থেকে শোনা, যে সাইফুল এবং মেজর খালিদ বেঁচে গেছেন তার কাছ থেকে শোনা। তো বলে যে বাম দিকে ওনার দিকে শুয়ে পড়তে বলে, এবং শুয়ে থাকে। তখন কিন্তু পিছন দিক থেকে একটা গুলি আসছে। প্রথম গুলিটা হয় কিন্তু সকাল 10:28 প্রথম কিলিংটা হয়, এবং লেফটেন্যান্ট কর্নেল কায়সার 8 লং কোর্সের ইঞ্জিনিয়ারিং করে অফিসার, উনি এজি কনস্ট্রাকশন ছিলেন। উনি কিন্তু প্রথম ম্যান যে তাকে মেরে ফেলা হয়, তার একটা গুলি গলায় লাগে আপনার, রক্ত বেরোয়। তো মেজর খালিদ বললো যে স্যার আমি ওনার লাফ দিয়ে উঠে ওনাকে ধরে ফেললাম, ওনাকে তুলে নিয়ে আমি দৌড় দিয়ে বাইরে যেয়ে বললাম ওনাকে হসপিটালে নিতে হবে, স্যার গুলি লাগছে। তো দেখলাম আরেকজন অস্ত্র নিয়ে আমাকে তাক করলো, যেতে দিল না। তো স্যার ওখানেই স্যারকে রাখলাম, উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে উনি মারা গেলেন আমার সামনে। পিছনে দেখছেন মেজর সালে আসছে, তার গুলি রক্ত বেরোচ্ছে, এখানে ধরে আছে রোয়ান দিয়ে। তারপরে মেজর সাল্লাহ রবিউল আসলো, ওই লেডি ডক্টর আসলো, একটা পিক আপ আসলো স্যার। পিক আপের ভিতরে আমি কায়সার স্যারের লাশটা তুলে দিলাম, আর এই অফিসার সব লাভ দিয়ে উঠলো, মেজর মিজানও ছিল। আর এদেরকে নিয়ে চলে যে আমি উঠার আগেই গাড়িটা চলে গেল, আমি আর খেয়াল করি নাই, আমি আর উঠি নাই। পরবর্তীতে মেজর জাহিদকে কিন্তু ওখানে এসে ওরা মারার পরে ওনার চল ভেঙে যায় এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং এই মেজর জাহিদ কিন্তু বেঁচে যায় খুব মেরাকেলি, কারণ মেজর জাহিদের বেঁচে যাওয়াটা হয়েছিল, ওরা ভাবছে মারা গেছে, সে পড়ে আছে, কিন্তু সে বেঁচে আছে। হঠাৎ ওর যখন জ্ঞান ফিরছে বিকালের দিকে, তখন দৌড়ায় আসে ওকে মারতে গেছে। এর ভিতরে একটা নায়ক, জাহিদ নামটা আমাকে বলতে পারে নাই, ও বলে যে স্যার আমার নামটা আমার মনে নেই। এসে অনেকে ওকে জড়ায় দিয়ে বলে যে স্যার খুব ভালো মানুষ, আমাদের সিলেক্ট সেক্টরের G2, স্যারকে কেউ গুলি করবো না। বলে কেন জানি স্যার, ও আমাকে মারতেই দিল না, ও এমনভাবে জড়ায় ধরছে, মারতে গেলে ওকে মেরে ফেলতে হবে। ওইভাবে সে ঠেলতে নিয়ে যায় স্কুলের ভিতরে, আপনি ঢুকায় একটা রুমের ভিতরে ঢুকায় কোত্থেকে একটা তালা এনে তালা মেরে দিল, দিয়ে বলে স্যার আপনি এখানে থাকবেন, আমি এলাকায় আসি, আপনার কিছু হবে না। পরবর্তী বিকালের দিকে সন্ধ্যার দিকে ওকে তালা খুলে আপনি বের করে দিয়েছিল, জাহিদ সারভাইভড। তো ওইখানে সাইফুল যেটা বলতেছে যে স্যার এই গুলিটা যখন করলো, তখন সেলিম উস্তাদ আর কি, যে 17 জনের একজন প্ল্যানারে, সেলিম কিন্তু ফ্রন্টলাইন প্ল্যানার, সেলিম উস্তাদ তখন বলতেছে যে এই গুলি তো করার কথা না, গুলি করলো কে? বিষয়টা খেয়াল করেন, গুলি তো করার কথা না, এবার মারা তো করার কথা না, মানে মারলো কে, গুলি করলো কে? তার মানে এখানে কিলার আগে থেকে সিলেক্ট করা ছিল যে এরা গায়ে গুলি করবে না, তুমি একজন মারা শুরু করলে পরবর্তীতে কিলিংগুলো চলতে থাকবে। তো তখন স্যার এরা বলার পরে আমরা যখন এদিকে আসতেছি, স্যার আরেক সাইড দিয়ে বের হয়েছে, সারা যখন বেরে দরবার হলে বাইরে কাছাকাছি গেছে, ডিজি সাহেব বাইরে পা রাখছে, তখন আবার গুলি শুরু হলো স্যার।
তখন ডিজি স্যার থেকে শুরু করে সবাইকে মেরে ফেলা হলো। তো আমি বললাম যে তাহলে তুমি কী করলা? স্যার আমি কিছু করি না। আমি বললাম যে তুমিও মারছো, তুমি না মারলে মেজর খালিদের 2টা মোবাইল তুমি কেন নিলা? তার মানে যখন সবাই গুলি করে মারছো তুমিও গুলি করে মারছো। তবে তুমি, কাজল, মোহিত, সেলিম, রমজান, তোমরা সবাই মিলে মারছো এটা। আর সে কথা বলে না।